জেলা আহ্বায়ককে অযোগ্য বলায় এনসিপি নেতাকে শোকজ। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা। আওয়ামী লীগের কাছে বিএনপি জামায়াতের যাওয়ার জায়গা নেই বলেছেন জামায়াত ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জতুল্লাহ। জানাবো শুধু 8 দিন না, ঢাকায় মৃত্যু ফাঁদ অনেক। এবং সর্বশেষ জানাবো চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ, বলছেন প্রধানমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জেলা আহ্বায়ককে অযোগ্য বলায় এনসিপি নেতাকে শোকজ। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির ফেনী জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব ওমর ফারুককে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। ওমর ফারুক সম্প্রতি তার নিজের ফেসবুক আইডিতে লেখেন, আমাদের জেলা এনসিপিতে অযোগ্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যার কোনো সংগঠন চালানোর অভিজ্ঞতা নেই, নাই কোনো মুরদ, আছে শুধু একটা পদ যার নাম আহ্বায়ক। দয়া করে কমিটির এসব অযোগ্য কোরামবাজ লোকজনকে কমিটি থেকে বাদ দিয়ে যোগ্য সংগঠকদের মাধ্যমে কমিটি দেওয়া হোক। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত শ্যামসিদ্ধি এলাকার শামসুল শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে মত্তগ্রাম সড়কের ওপর এক যুবকের হাত পা বাঁধা মর্ধেও পড়ে থাকায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, নিহত যুবকের হাত পা বাঁধা অবস্থায় মরদেহটি সড়কে পড়েছিল। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক মিল্টন দত্ত এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। আওয়ামী লীগের আছে বিএনপি জামায়াতে যাওয়ার জায়গা নেই বলেছেন জামায়াতের ইসলামী সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জতুল্লাহ। আওয়ামী লীগের জায়গা আছে, বিএনপি জামায়াতে যাওয়ার জায়গা নেই উল্লেখ করে সাতক্ষীরা 1 আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেছেন, জনগণ গণভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশছাড়া করেছে। বিএনপি জামায়াতকে ভাবতে হবে, আমরা যদি সুশাসন দিতে না পারি, আমরা চাঁদাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই, আমাদেরও পরিণতি কি হবে এটা ভেবে দেখা দরকার। তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি জামায়াতে যাওয়ার কিন্তু জায়গা নেই। মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছেন। 6,95,000 কোটি টাকার রাজস্ব পাবে এই টার্গেট ধরা হয়েছে। ঘাটতি বাজেট হলো 2,43,000 কোটি টাকা, কিন্তু আমরা এই কথা সবাই জানি, আমাদের রাজস্ব প্রাপ্তির যে টার্গেট ধরা হয় সেটা আমরা অর্জন করতে পারি না। বিগত 3 বছর তার উৎকৃষ্ট প্রমাণ। সেই হিসেবে ধরলে আমাদের প্রায় 3 লাখ কোটি টাকার ঘাটতি বাজেট বললে অত্যুক্তি হবে না। মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা 3 লাখ কোটি টাকা আমরা নির্ধারণ করেছি। মোটামুটি এই টাকা পেলে আমরা আগামী 1 বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সুন্দরভাবে করতে পারবো। এজন্য ঘাটতি বাজেট করা হলো 3 লাখ কোটি টাকার মতো। এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, বোঝা দরকার যে খরচের খাতে 1,27,000 কোটি টাকা সুদ দিতে হবে। কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। এখন সেই ঋণ বেড়ে 2026 সালে এসে 30 ট্রিলিয়ন অর্থাৎ 30 লাখ কোটি টাকায় পরিণত হয়েছে। আর এই 30 লাখ কোটি টাকা সুদ আমাদের এই বছর দিতে হবে 1,27,000 কোটি টাকা। এখন 3 লাখ কোটি টাকা এই বছর আবার ঋণ আমরা নিতে চাচ্ছি। এইভাবে যদি আরও কয়েক বছর যায় তাহলে এক পর্যায়ে এসে সুদ দিতেই তো আমাদের হিমশিম খেতে হবে। আমরা দেশ চালাবো কিভাবে, ঋণের টাকাটা পাবো কোথায়? যে সলিউশনটা দেওয়া হয়েছে যে আমরা 1,120,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেব। মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, 2026 সালের মার্চ মাস থেকে বাংলাদেশের ব্যাংকে কিন্তু খেলাপি ঋণ 5,88,704 কোটি টাকা। তো ব্যাংক আমাদের কিভাবে ঋণ দেবে? তখন দেখা যাবে যে ব্যাংক যদি ঋণ না দিতে পারে তাহলে কিন্তু আমাদের টাকা ছাপানো ছাড়া আর পথ থাকবে না। মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, আমার একটু আগে ব্যারিস্টার নাজিম মোমেন সাহেব তিনি কিন্তু আজকের পত্রিকার উদ্ধৃতি দিয়ে বললেন যে সরকার টাকা ছাপাচ্ছে। আমিও 2-3 মাস আগেই এটা দেখেছিলাম পত্রিকায়, নিজেই দেখেছিলাম যে সরকার টাকা ছেপে ব্যাংক দিচ্ছে। এই যদি হয় অবস্থা তাহলে তো মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। তাহলে দেশটা কিভাবে চলবে? ঋণ করে ঘি ভাত খাওয়ার মতো আমাদের অবস্থা। আমরা ঋণ করে 3 লাখ কোটি টাকা উন্নয়ন বাজেট করেছি, আমাদের কি অবস্থার সৃষ্টি হবে একটা সময় গিয়ে।
আওয়ামী লীগ তো 15 বছরের মাথায় এসে তারা 30 লাখ কোটিতে নিয়ে গেল, আমাদের তো 15 বছরের মাথায় গিয়ে 60 লাখ কোটি টাকা হয়ে যাবে। তখন আমাদের অবস্থাটা কি সৃষ্টি হবে, কিভাবে আমাদের দেশটা চলবে? মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, বাংলাদেশের জনগণ কিন্তু কারো খাড়ার মাছ না। এই জনগণ তারা গণ অভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে। বিএনপি জামাতকে ভাবতে হবে। আমরা যদি সুশাসন দিতে না পারি, আমরা চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই, আমাদেরও পরিণতি কী হবে এটা ভেবে দেখা দরকার। তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি জামায়াতে যাওয়ার কিন্তু জায়গা নেই। এজন্য আমি মনে করি যে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে সরকারি দল বিরোধী দল মিলেই একটা সরকার। মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, আমাদের সরকারি বন্ধুরা অসহিষ্ণু হন, প্রায় বলেন যে বিরোধী দলীয় নেতারা এই কথা বলেন ওই কথা বলেন। বাজেটের ওপরে আলোচনা চলছে, তবে তারপর সবাই মিলে আমরা একটা বাজেট করব, সেই বাজেটটা সবাই মিলে বাস্তবায়ন করব, এটাই তো হতে হবে। আমরা যে পেশ করাবো তার শুধু গুণগান গাবো তাহলে তো হলো না। বিরোধী দল রাজনীতি তো সরকারের একটা পার্ট উল্লেখ করে মোহাম্মদ ইজ্জতুল্লাহ বলেন, এই সরকারকে সুন্দরভাবে চলতে হবে, দেশের মানুষের চাহিদা মেটাতে হবে, সুশাসন দিতে হবে, দেশের জনগণের ভাগ্য উন্নয়ন সেই সংগ্রাম আমাদের রাখতে হবে, দেশের মানুষের যেন খেয়ে পড়ে বাঁচতে পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। শুধু 8 দিন না, ঢাকায় মৃত্যুফাত অনেক। সম্প্রতি 8 দিন হাসপাতালের 6 নবজাতকের মৃত্যুর ঘটনা দেশের স্বাস্থ্যসেবার ব্যবস্থাকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই ঘটনায় রেশ কাটতে না কাটতে রাজধানীর আরেক বেসরকারি শিশু হাসপাতাল শ্যামলী বেবি কেয়ারে অক্সিজেন লাইনে লিকেজের কারণে 4 মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এমন ঘটনার পর প্রশ্ন উঠেছে, স্বাস্থ্যসেবা সংকট কি শুধু একটি দুটি হাসপাতালকে ঘিরেই সীমাবদ্ধ, নাকি রাজধানীর বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বছরের পর বছর ধরে চলতে থাকা চিকিৎসা অবহেলা, ভুল চিকিৎসা, সেবার ঘাটতি, পরিবেশগত সমস্যা ও ব্যবস্থাপনাগত দুর্বলতারই বহিঃপ্রকাশ। এসব ঘটনা বাস্তবতা হলো সমস্যাটি কোনো একক প্রতিষ্ঠানের নয়, বরং ঢাকার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনিয়ম, তদারকির ঘাটতি ও জবাবদিহির অভাব রোগীদের জন্য একের পর এক ঝুঁকির পরিস্থিতি তৈরি করছে। ফলে 8 দিন হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক চিত্র। নিবন্ধিত এসব হাসপাতাল তালিকায় 8 দিন হাসপাতালের নামও রয়েছে, কিন্তু নিবন্ধন থাকা সত্ত্বেও হাসপাতালের অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগের মধ্যে দেশকে সাক্ষী হতে হয়েছে এক মর্মান্তিক ঘটনার। তবে শুধু 8 দিন হাসপাতালই নয়, রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক নানা ধরনের অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে চিকিৎসা সেবা নিতে আসা মানুষ একদিকে যেমন জীবন ঝুঁকিতে থাকছে, অন্যদিকে বিপুল অর্থ ব্যয় করেও পাচ্ছে না প্রত্যাশিত মানের সেবা। সরজমিনে রাজধানীর মিরপুর এলাকায় কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখা গেছে নানা অনিয়মের চিত্র। অনেক প্রতিষ্ঠানই বাণিজ্যিক কিংবা আবাসিক ভবনে সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সের কপি প্রতিষ্ঠানের মূল প্রবেশপথে দৃশ্যমান স্থানে স্থায়ীভাবে প্রদর্শন করার কথা, কিন্তু সরেজমিন পরিদর্শনে দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে এই নির্দেশনা মানা হচ্ছে না। কোথাও লাইসেন্স প্রদর্শন করা হয়নি, আবার কোথাও তা এমনভাবে রাখা হয়েছে যা সাধারণ মানুষের নজরে আসে না। কিভাবে অনিয়ম মনিটরিং করে কর্তৃপক্ষ? হাসপাতালে কোনো দুর্ঘটনা কিংবা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠলেই কেবল নড়ে চড়ে বসে প্রশাসন, এছাড়া তেমন কোনো অভিযান বা তদারকি দেখা যায় না। এসব মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মনিটরিংয়ের ক্ষেত্রে হাসপাতালগুলো এসব অনিয়ম এবং অসঙ্গতি নিয়ে কথা বলতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসানকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাসকে কয়েকবার কল করে পাওয়া যায়নি। গত মার্চে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মানহীন ও অবৈধ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে পরিচালিত 3 দিনের অভিযানে 5টি প্রতিষ্ঠান সিলগালা করেছে। গত 23, 24 ও 25শে মার্চ রাজধানীতে মোট 16টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়। তখন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছিলেন, মানুষের জীবন নিয়ে সিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই ধরনের শুদ্ধি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়নে কোনো ধরনের অনুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না। যদি কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসা সেবার মান বজায় রাখতে ব্যর্থ হয়, তবে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেওয়া হবে। রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে। মানহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে স্বাস্থ্য নেওয়া যাবে না তেমনটি নয়, কিন্তু প্রথম এবং অগ্রাধিকার ভিত্তিতে আমি মনে করি আমরা যারা পারমিশন দিয়েছি আমাদের হেলথ মিনিস্ট্রি থেকে, এই পারমিশনগুলো আমাদের দেওয়া উচিত হয়নি। এগুলো ব্যবসার জন্য একগুলো করেছে, সেবা দিতে নয়। কাজেই ওখানে আমাদের হাত দিতে হবে। আমরা পুনরায় চিন্তা করব হাসপাতাল, ক্লিনিকগুলোর ব্যাপারে আমাদের অভিযান চলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।